প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং দেখা যায় অধিকাংশ পরীক্ষাতে আসে সে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বো, আমরা শিখব। দেখো, প্রথম 1 নম্বর প্রশ্নটি যেটা দেওয়া আছে, কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং হলো মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত? আমরা জানি কোন একটা যদি শ্রেণী থাকে, যেমন 1 থেকে 10 হইতে পারে, এটা হলো একটা শ্রেণী। এখন এই শ্রেণীর আমরা যেভাবে হলো মধ্যমানটা বের করি, মধ্যমান বের করার ক্ষেত্রে কোনো একটা শ্রেণীর উচ্চসীমা, এটা হলো নিম্নসীমা এবং উচ্চসীমা, নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করি। নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে যখন আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার ফলে আমাদের মূলত কোন একটা শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যায়। যেমন এই শ্রেণীর যদি মধ্যমান আমরা বের করতে চাই, তাহলে নিম্নসীমা 1, উচ্চসীমা 10, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের কী হয়ে যাবে? মধ্যমান বের হয়ে যাবে, যে 11 ভাগ হলো 2 = 5.5। এটা হলো আমাদের মধ্যমান। এখন আমাদের এই প্রশ্ন যে একটা শ্রেণী আছে, শ্রেণীর উচ্চসীমা 65, মধ্যমান হলো 62.5 এবং হলো ওই শ্রেণীর নিম্নসীমা কত? আমাদের নিম্নসীমাটা বের করতে হবে। তাহলে আমরা আসি যে দেখা যাক আসলে এটা আবার কীভাবে বের করি। তাহলে আমাদের লিখতে পারি আমরা, আমাদের যেহেতু মধ্যমান দেওয়া আছে এবং উচ্চসীমা, যে আমরা লিখব, আমরা জানি মধ্যমান, আমরা জানি মধ্যমান সমান সমান কোন একটা শ্রেণীর আমরা জানি নিম্নসীমা যোগ হলো উচ্চসীমা। নিম্নসীমা এবং উচ্চসীমা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমান বের হয়ে যায়। এখন বাদ দিয়ে আমাদের মধ্যমানটা আমাদের দেওয়া আছে হলো 62.5, তাহলে আমরা মধ্যমান লিখতে পারি 62.5। তাহলে মধ্যমান হলো আমাদের 62.5 সমান সমান আমাদের হলো নিম্নসীমা দেওয়া নাই, নিম্নসীমার মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি হলো নিম্ন সীমা যোগ আমাদের উচ্চসীমা, আমাদের এখানে দেওয়া হলো 65 লিখলাম, তারপর হলো আমাদের /2। বা এখন আমরা কি করতে পারি? আর গুণন বা কোনাকুনি গুণ করতে পারি। 65.5-এর নিচে হলো কোনো কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আমরা 1 ধরে নিই। তাহলে 1 দ্বারা নিম্নসীমা এবং 65-কে যদি আমরা গুণ করি, তাহলে আর গুণনটা অনেকটা এরকম। আমাদের 1 দ্বারা নিম্নসীমা এবং 65-কে গুণ করলে নিম্নসীমা যোগ 65, তাহলে আমরা লিখতে পারি নিম্নসীমা যোগ হলো 65 সমান সমান আবার তাহলে 62.5-কে 2 দ্বারা গুণন, তাহলে আমরা 62.5-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 62.5 গুণন হলো 2 সমান সমান হলো 125। আমাদের দরকার হলো নিম্নসীমার মানটা বের করা। তাহলে নিম্নসীমাটা আমরা এখানে রাখবো আর 65টা ওই পাশে পার করে দেব। তাহলে আমরা একটু লিখি যে নিম্নসীমা সমান সমান হলো 125 বিয়োগ হলো 65, বা নিম্নসীমা সমান 125 থেকে আমাদের 65 বিয়োগ করলে আমাদের নিম্নসীমাটা বের হবে। 125 বিয়োগ হলো 65, তাহলে আমাদের 125 থেকে 65 বাদ দিলে হলো 60। তাহলে আমাদের কোনো একটা শ্রেণীর মধ্যমান এবং যদি উচ্চসীমা দেওয়া থাকে, তাহলে সেই শ্রেণীর নিম্নসীমা আমরা বের করতে পারি, এবং এই শ্রেণীর নিম্নসীমা হলো 65। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটায় আসি। দেখো, 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, যে হাতির সংখ্যা অথবা পাখির সংখ্যা অথবা ওজন অথবা বয়স কোন ধরনের চলক? আমরা জানি চলক সাধারণত 2 ধরনের, একটা হলো আমাদের অবিচ্ছিন্ন চলক এবং আরেকটা হলো আমাদের বিচ্ছিন্ন চলক। এখন এখানে হাতির সংখ্যা কোন ধরনের চলক? আমরা আগে বিচ্ছিন্ন চলক এবং হলো অবিচ্ছিন্ন চলক কি সেটা জানি। আমাদের বিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, অর্থাৎ সেই সকল চলকের মানকে আমরা কখনোই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না বা দশমিকে প্রকাশ করতে পারি না, সেগুলো হলো আমাদের বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, মানুষের সংখ্যা, এই জনসংখ্যা অথবা মানুষের সংখ্যা বা শ্রমিকের সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা, পাখির সংখ্যা, এগুলো আমরা কখনোই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না বা ভগ্নাংশ হয় না, সেই কারণে এগুলো হলো বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলক সর্বদা হলো বাস্তব সংখ্যা হয়, সেই সকল চলকটাই হলো মূলত আমাদের অবিচ্ছিন্ন চলক। আর সহজ ভাষায় বলতে পারি অবিচ্ছিন্ন চলক হলো আমাদের পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার হলো
ভগ্নাংশ হতে পারে বা দশমিকে প্রকাশ করা যায়, সেই সকল চলকগুলো হলো আমাদের মূলত অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা এখন আসি হাতির সংখ্যা কী। তাহলে হাতির সংখ্যা হলো মূলত আমাদের বিচ্ছিন্ন চলক, কারণ হাতির সংখ্যাকে আমরা কখনোই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। কারণ হাতির সংখ্যা 2টা হাতি, 3টা হাতি, হাতির যদি একটা বাচ্চা হয় তাহলে আমাদের 2টা হাতি, আরেকটা হাতি, 3টা হাতি আমরা বলতে পারি, কখনো আড়াইটা হাতি বলতে পারি না। সেই কারণে হাতির সংখ্যা হলো আমাদের বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা লিখি যে হাতির সংখ্যা বিচ্ছিন্ন চলক। এরপর আসছে পাখির সংখ্যা। পাখির সংখ্যাও ঠিক সেরকমই, কারণ পাখির সংখ্যা তো আমরা কখনোই হলো ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। তাহলে পাখির সংখ্যা হইতে পারে, লোক সংখ্যা হইতে পারে, পরিবারের সংখ্যা হইতে পারে, এগুলো সব কিছুই হলো আমাদের মূলত বা এরকম ধরনের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সকল সংখ্যাগুলোই হলো মূলত আমাদের বিচ্ছিন্ন চলক। এরপর আমাদের আসছে ওজন। ওজনটা কোন ধরনের চলক আমরা একটু দেখি। ওজনটা আসলে মূলত কী ধরনের চলক। ওজন হলো কারো ওজন 50 কেজি হইতে পারে, 60 কেজি হইতে পারে, 50 কেজি 500 গ্রাম হইতে পারে, 50 কেজি 100 গ্রাম হইতে পারে, 50 কেজি 900 গ্রাম হইতে পারে। বাজারে যখন আমরা যাই কোনো কিছু কিনতে যাই তাহলে সেক্ষেত্রে 10.5 কেজি আমরা কিনতে পারি, 5.5 কেজি কিনতে পারি, 100 গ্রাম, 2 কেজি, 100 গ্রাম, 2 কেজি, 300 গ্রাম এরকম কিনতে পারি। তাহলে এগুলো আমরা দেখি যেগুলো সাধারণত দশমিকে প্রকাশ করা যায় এবং হলো ভগ্নাংশ হয়। তাহলে এগুলো হলো আমাদের মূলত অবিচ্ছিন্ন চলক। তাহলে ওজন হলো আমাদের অবিচ্ছিন্ন চলক। এরপর আমাদের আসছে বয়স কোন ধরনের চলক। বয়সটা হলো মূলত আমাদের অবিচ্ছিন্ন চলক, কারণ কারো বয়স 5 বছর হইতে পারে, 5 বছর 3 মাস হইতে পারে, 5.5 বছর হইতে পারে, 5 বছর 11 মাস হইতে পারে, 5 বছর 11 মাস 3 দিন 5 দিন হইতে পারে। তাহলে এগুলো আমরা দেখি ভগ্নাংশ প্রকাশ করা যায় বা দশমিক অংশে প্রকাশ করা যায়। তাহলে সেই কারণে এগুলো হলো আমাদের মূলত অবিচ্ছিন্ন চলক। আমরা জানি যে বিচ্ছিন্ন চলক হলো সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, সেগুলো হলো বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক সকল স্বাভাবিক সংখ্যা, সকল বাস্তব সংখ্যা, এবং এগুলো হলো আমাদের ভগ্নাংশ প্রকাশ করতে পারি বা দশমিক অংশ প্রকাশ করতে পারি। তাহলে বয়স হলো আমাদের অবিচ্ছিন্ন চলক। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন আসি। 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 6, 9, 8, 0, 5, 2 সংখ্যাগুলোর গড় কত। আমরা জানি একাধিক সংখ্যার যখন আমরা গড় বের করি, মোট সংখ্যার যোগফলকে মোট সংখ্যাতে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের গড় বের হয়ে যায়। অর্থাৎ গড় সমান সমান হলো আমরা লিখতে পারি সংখ্যাগুলোর যোগফল ভাগ হলো মোট সংখ্যা। অর্থাৎ গড়ের সূত্র আমরা লিখতে পারি সংখ্যাগুলোর যোগফল। যতগুলো আমাদের উপাত্ত দেওয়া আছে বা যতগুলো সংখ্যা দেওয়া আছে আমরা লিখতে পারি যে গড় সমান সমান হলো সংখ্যাগুলোর যোগফল ভাগ হলো মোট সংখ্যা। তাহলে এটা হলো আমাদের গড়ের সূত্র। এখন এখানে 3 নম্বর আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে আগে কী করতে হবে, সেই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাগুলোর যোগফল বা প্রদত্ত উপাত্তগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল। তাহলে সংখ্যাগুলোর যোগফল আমাদের আছে হলো 6 + 9 + 8 + 0 + 5 + 2 এই সবগুলো সংখ্যা আছে। এখন এই সবগুলো সংখ্যার আমাদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলোর যদি যোগফল বের করি যে 6 + 9 + 8 + 0 + 5 + 2, তাহলে ইকুয়াল হলো আমাদের সবগুলো সংখ্যার যোগফল বের হয় 30। তাহলে সুতরাং আমরা গড় লিখতে পারি গড় সমান আমরা জানি যে সংখ্যাগুলোর যোগফল ভাগ হলো মোট সংখ্যা। কেউ যদি এই গড়ের সূত্রটা লিখেও যদি আমাদের গড় বের করে সেটাও হবে। আবার যদি কেউ যদি মনে করে না আমরা সরাসরি সূত্রটা লিখে মানে সরাসরি মান বসিয়ে দেবো, সেক্ষেত্রেও গড়ের মানটা বের হয়ে যাবে। তাহলে গড় সমান আমরা জানি সংখ্যাগুলো যোগফল 30, মোট সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 6টা। এখানে শূন্য কিন্তু একটা সংখ্যা, তাহলে অবশ্যই শূন্যটাকেও সংখ্যা হিসেবে আমাদের ধরতে হবে।
তাহলে আমরা কোনো একটা গড়ের সূত্র জানি যে মোট সংখ্যার যোগফলকে বা সংখ্যাগুলোর যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের গড় ফিরে যায়। তাহলে 30কে 6 দ্বারা ভাগ করলে হলো 5, তাহলে গড়ের মান বের হয়ে যায় আমাদের 5। এরপরে যে প্রশ্নটা আছে 4 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে আমাদের 17, 22, 25, 12, 13, 28, x এবং 27-এর গড় 14.5 হলে x এর মান নির্ণয় করে। তাহলে আমাদের একাধিক সংখ্যা আছে এখানে এবং এর সাথে এক্সও যুক্ত আছে। তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, গড়ের যে সূত্রটা সবগুলো সংখ্যার যোগফল বের করতে হবে। সবগুলো সংখ্যার যোগফলকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 4 নম্বর প্রশ্নটা আমরা লিখতে পারি যে সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা লিখে ফেলি সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল সমান সমান আমাদের 4 নম্বর যেটা দেওয়া আছে সংখ্যাগুলোর যোগফল আমরা 17 প্লাসে 22 প্লাসে 25 প্লাস 12 প্লাস 13 প্লাস 28 প্লাসের এক্স প্লাসের 27 সবগুলো সংখ্যার যোগফল আমরা বের করলাম। তাহলে যোগ করলাম, এখন সংখ্যাগুলোর যোগফল আমরা বের করি। তাহলে আমাদের সংখ্যাগুলোর যোগফল হলো 17 প্লাস 22 প্লাস 25 প্লাস 12 প্লাস 13 প্লাস 28 প্লাস 27। তাহলে সবগুলো সংখ্যার যোগফল 144। তাহলে 144 এবং এটার সাথে কিন্তু এক্সও যুক্ত আছে, তাহলে প্লাস এক্স। আমাদের এই সংখ্যাগুলো শুধু সংখ্যার সাথে যুক্ত হবে, কিন্তু কখনো আমরা এই এক্সের সাথে আবার 144 বা অনেকে আমরা লিখতে পারি 144 এক্স, এটা কিন্তু লেখা যাবে না। কারণ 144 এক্স যদি লিখি তাহলে 144 এক্সের সাথে কিন্তু গুণ বোঝাবে, কিন্তু এখানে সংখ্যাগুলো কী আছে, যোগ আকার আছে। তাহলে আমরা সবগুলো সংখ্যার যোগফল বের করলাম হলো 144 প্লাসের এক্স। এখন আমাদের গড় নির্ণয় করব। আমরা গড়ের সূত্র জানি যে সুতরাং গড় সমান সমান হলো আমাদের মোট সংখ্যার যোগফল 144 প্লাসের এক্স ভাগ হলো আমাদের মোট সংখ্যা থেকে কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8, মোট সংখ্যার মান ছিল আমাদের 8টা। তাহলে আমাদের গড় সমান সমান সংখ্যার যোগফলকে মোট সংখ্যাতে আমরা ভাগ করে দিই। এরপর আমাদের যে প্রশ্নটা ছিল যে এতগুলো সংখ্যার গড় হলো 14.5, অর্থাৎ সবগুলো সংখ্যার গড় ছিল 14.5। তাহলে আমরা সেক্ষেত্রে কী করতে পারি, সেক্ষেত্রে এই যে গড়ের মান যে 14.5 আছে, তাহলে আমরা এই গড়ের মানের জায়গাতে আমরা কী বসাইতে পারি, 14.5 বসাইতে পারি। সমান সমান হলো আমাদের এখানে ছিল 144 প্লাসের এক্স বাই হলো 8। তাহলে আমরা এখানে আমরা কোনাকুনি গুণ করতে পারি, এটার নিচে কোনো কিছু নাই মানে আমরা 1 ধরি। তাহলে এইভাবে যদি আমরা কোনাকুনি গুণ করি যে আমাদের 1 দ্বারা 144 প্লাস এক্সকে যখন গুণ করব তখন 144 প্লাস এক্স হবে, ইকুয়াল হলো আমাদের 14.5কে আবার হলো 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 14.5 গুণন হলো 8 ইকুয়াল হলো 116। তাহলে 116। তাহলে বাদ দিয়ে আমরা এখানে লিখি, যেহেতু আমাদের মান দরকার হলো এক্সের মান, তাহলে আমরা এক্সের দলকে আমরা বাম পাশে রাখবো আর বাদ বাকি সংখ্যাগুলো ওই পাশে পার করে দেব। তাহলে এক্স সমান সমান আমাদের ডান পাশে ছিল 116 মাইনাস, যেহেতু এটা হলো আমাদের 144 প্লাসে ছিল, তাহলে ওই পাশে চলে গেলে 144 হলো মাইনাসের হয়ে যায়। তাহলে সুতরাং এক্স সমান সমান আমরা যদি 116 থেকে 116 থেকে যদি আমরা 144 বিয়োগ করলে আমাদের ফলাফল আসে মাইনাসের 28, আমাদের 28। তাহলে আমাদের এক্সের মান হলো মাইনাসের 28। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় এক্সের মান, অথবা শুধু এক্সের মান এটা লিখলেও আমরা পারি, নির্ণয় এক্স এর মান ইকুয়াল হলো মাইনাসের 28। এটা হলো আমাদের কোনো একটা সংখ্যার যদি একাধিক সংখ্যার যদি গড় দেওয়া থাকে এবং হলো যদি এর সাথে যদি এক্স বা ওয়াই অথবা এ অথবা বি যদি দেওয়া থাকে, তাহলে এইভাবে আমরা ওই এক্স আবার হলো এ বি বা এগুলো যদি চলক দেওয়া থাকে সেগুলো আমরা মানটা বের করতে পারি।
এরপরে আমাদের 5 নম্বর যে প্রশ্নটা ছিল যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে এবং যে বিভিন্ন যে চলক আছে সেই চলকগুলোর পরিচিতি বা সেই চলকগুলো দিয়ে আমরা কী বুঝি সেই চলকগুলোর মান লিখতে হবে। তাহলে আমরা আসি যে আসলে মধ্যক নির্ণয়ের সূত্র কী। যে আমরা আগে সূত্রটা লিখব। আমরা জানি মধ্যক সমান সমান হলো L প্লাস n/2 মাইনাসের FC গুণন হলো H/FM। তাহলে আমরা এখানে যে চলকগুলো ছিল সেই চলকগুলোর আমরা মান বের করব। যেমন এখানে চলক যেটা ছিল প্রথমটা হলো L। Lটা হলো কোনো একটা মধ্যক শ্রেণী যদি থাকে তাহলে সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমাই হলো আমাদের L। কোনো মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে আমরা L দিয়ে প্রকাশ করি। যেমন কোনো একটা মধ্যক শ্রেণী যদি 20 থেকে 30 পর্যন্ত যদি থাকে তাহলে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো আমাদের 20 এবং নিম্ন সীমাটাই হলো আমাদের L এর মান। তাহলে L সমান আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপর আমাদের nটা হলো আমাদের যে কোন একটা সারণীর যে মোট যে গণসংখ্যা আছে মোট গণসংখ্যাটাই হলো আমাদের n। তাহলে আমরা n সমান লিখতে পারি মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা। এরপর আমাদের আসছে হলো এফসিটা হলো আমরা যখন মধ্যক বের করছি মধ্যক বের করার ক্ষেত্রে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হয়। এখন এই ক্রমযুক্ত মধ্যক শ্রেণীর যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে তার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যাটাই হলো আমাদের এফসি। তাহলে আমাদের এফসির বেলাতে আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এফসিটা হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আসছে আমাদের হলো এইচটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান। আমরা যদি শ্রেণীব্যাপ্তি লিখি সেটাও হবে, আবার যদি শ্রেণী ব্যবধান যদি লিখি তাহলে সেটাও হবে। তাহলে এই সমান হলো আমরা লিখতে পারি হলো শ্রেণী ব্যাপ্তি অথবা আমাদের শ্রেণী ব্যবধান। এরপর আসছে হলো আমাদের এফএমটা হলো আমাদের যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যাটাই হলো আমাদের এফএম। তাহলে এফএমটা আমরা লিখতে পারি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হলো মূলত আমাদের এফএম। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, 6 নম্বর প্রশ্নটা ছিল চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো। তাহলে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে এবং চলকের পরিচয়গুলো লিখতে হবে। তাহলে আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1/F1 প্লাসের F2 গুণন হলো H। এখন এখানে L, F1, F2 এবং H এর মান কোনগুলো সেগুলো আমরা বের করব। তাহলে আমরা লিখি এখানে L সমান হলো আমরা জানি যে Lটা হলো আমাদের প্রচুরক শ্রেণীর যে নিম্নসীমা, এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমাটাই হলো L। তাহলে আমরা লিখব L সমান হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপর হলো আমাদের F1টা হলো আমাদের যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণী থেকে তার পূর্বে যে শ্রেণীর গণসংখ্যা আছে সেটা বিয়োগ করলে আমাদের F1 বের হয়। তাহলে আমরা লিখতে পারি F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হলো প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর
গণসংখ্যা। তাহলে আমাদের F1টা হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর যে পূর্বের শ্রেণী আছে সেই পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে আমাদের F1 এর মানটা বের হয়ে যাবে। তারপর হলো আমাদের F2। F2টা হলো F1 এর ঠিক উল্টাটা, বিপরীতটা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে প্রচুরক শ্রেণীর যে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আছে সেটা বিয়োগ করলে আমাদের F2 এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হলো প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে প্রচুরক শ্রেণীর যে পরবর্তী শ্রেণী আছে সেই শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করলে আমাদের F2 এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা L এর মান লিখে ফেলছি, F1 এর মান, F2 এর মান লিখে ফেলছি এবং আমাদের দরকার হলো H এর মান। আমরা তো জানি মধ্যকের ক্ষেত্রে যেরকম আমরা লিখছি যে আমাদের Hটা হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান। তাহলে এই সমস্যাটা আমরা লিখতে পারি যে শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নটা ছিল 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে আমাদের 1 হতে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে হবে। প্রথমেই কিন্তু আমাদের বের করতে হবে আসলে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো। তাহলে আমরা লিখে ফেলি যে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত। তাহলে আমরা লিখব 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা যখন লিখি আমাদের মূলত 2 থেকে শুরু হয়, কারণ 1 আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, আর আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোই হলো মূলত মৌলিক সংখ্যা। তাহলে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, তারপর হলো 11, 13, 14কে ভাঙা যায়, 15কে ভাঙা যায়, 16কে ভাঙা যায়, 17, 19। তাহলে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। এখন বলছে এগুলো হলো গড়। আমরা জানি গড় বের করার জন্য সবগুলো সংখ্যা যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা আগে লিখব সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল হলো আমাদের 2 + 3 প্লাস এর হলো 5 + 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19। তাহলে সবগুলো সংখ্যা যোগফল হলো 2, 3, তারপর 5। আমাদের এইখানে একটা সংখ্যা মিস্টেক হয়ে গেছে, আমাদের 7ও কিন্তু মৌলিক সংখ্যা, যেটা আমরা এইখানে লিখতে ভুলে গেছি। তাহলে এইখানে আমরা 5-এর পর 7 দিই। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি যোগ করি আমাদের 2, 3, তারপর হলো 5, তারপর হলো আমাদের 7, তারপর হলো 11, 13, 17, তারপর হলো 19। সবগুলো সংখ্যার যোগফল হলো আমাদের 77। তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফল পেলাম যে 77। এখন আমাদের সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি সুতরাং গড় সমান সবগুলো সংখ্যার যোগফল, 77। আর মোট সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট সংখ্যা ছিল 8। তাহলে 77কে আমরা 8 দিয়ে ভাগ করব। 77কে 8 দ্বারা ভাগ করলে আমাদের আসে হলো 9.625। তাহলে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় হলো 9.625। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটা যদি দেখি যে আমাদের 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক বের করা। তাহলে 8 নম্বর প্রশ্নটা ছিল 1 হতে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যক বের করতে হবে। তাহলে আমরা লিখব 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি আছে সেই সংখ্যাগুলো লিখব, তারপর আমরা মধ্যক বের করব।
তা আমরা লিখি 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো আমাদের 2, 3, 5, 7, 11, 13, 17 এবং হলো 19। তাহলে এখানে আমরা মোট সংখ্যা কত সেটা আমরা একটু দেখি। মোট সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট সংখ্যা 8। তাহলে আমরা লিখব যে এখানে n সমান হলো 8। তাহলে মোট সংখ্যা হলো 8, যা হলো জোড় সংখ্যা, জোড়। তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যক লিখব। আমরা মধ্যকের সূত্র দিয়েও করতে পারি, আর একটা আমাদের এমসিকিউ বা অবজেক্টিভ করার জন্য যে শর্ট টেকনিকটা আছে, আমরা এই মধ্যক নির্ণয় করা যে সূত্রটা আছে সূত্রটা দিয়েও আমরা করতে পারি, এবং ওইটা আমি শিখিয়ে দেব। আমরা লিখতে পারি সুতরাং মধ্যকের মোট সংখ্যা যদি জোড় হয়, তাহলে মধ্যকের ক্ষেত্রে যে সূত্রটা হয় n/2তম পদের মান যোগ n/2 প্লাস 1তম পদের মান ডিভাইডেড বাই হলো 2। এটাই হলো মধ্যক নির্ণয়ের জোড়ের সূত্র। তাহলে মধ্যক নির্ণয়ে আমাদের n সমান 8 বের হয়েছে, যা হলো জোড়। তাহলে সুতরাং আমাদের মধ্যক হবে n/2তম পদের মান প্লাস n/2 প্লাস 1তম পদের মান ডিভাইডেড বাই হলো 2। তাহলে সেক্ষেত্রে n এর মান আমাদের 8। তাহলে আমরা লিখতে পারি 8/2তম পদের মান যোগ n এর মান হলো আমাদের 8। তাহলে 8/2 প্লাস 1তম পদের মান ডিভাইডেড বাই হলো 2। তাহলে আমরা যদি এখানে দেখি 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে আমরা লিখতে পারি 4তম পদের মান যোগ 8কে 2 দ্বারা ভাগ করলে 4 এবং 1 যোগ করলে 4 আর 1 যোগ করলে 5। তাহলে আমরা লিখতে পারি 5তম পদের মান ডিভাইডেড বাই হলো 2। তাহলে সমান আমাদের 4তম পদের মান। আমরা যদি এটা কাউন্ট করি যে আসলে 4তম পদ কোনটা হয়, তাহলে এটা হলো প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে 4তম পদ হলো আমাদের 7। তাহলে 4তম পদের মান আমরা 7 লিখতে পারি, প্লাস তারপর 5তম পদ হলো আমাদের 11 আর ডিভাইডেড বাই হলো 2। তাহলে 11 আর 7 যোগ করলে আমাদের হলো 18 ভাগ হলো 2, তাহলে 18কে 2 দ্বারা ভাগ করলে হলো 9। তাহলে আমাদের এই যে 1 হতে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যক হলো 9। এছাড়াও এটা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা মানে একদম সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট যে নিয়মটা ফলো করতে পারি, সেটা হলো আমাদের এখানে যে মোট সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের দেখতে হবে। মোট এখানে সংখ্যা হলো 8টি। তাহলে মোট হলো যদি 8টি থাকে, তাহলে মধ্যবর্তী হলো আমাদের 2টি সংখ্যা আছে। যেমন এখানে হলো আমাদের 3টা, বাম পাশে 3টা এবং ডান পাশে 3টা, মাঝখানে হলো 2টা। প্রত্যেকটা সংখ্যার যদি জোড় হয়, জোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী যে 2টা পদ আছে, মধ্যবর্তী 2টা পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক বের হয়। অবজেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা বের করতে পারি যে সুতরাং মধ্যক হবে আমাদের এই মধ্যবর্তী 2টা পদের যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক বের হয়। তাহলে 7 আর 11 যোগ ভাগ হলো 2, মধ্যবর্তী যেহেতু পদ ছিল 2টা, এই 2টা যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক বের হয়। এটা হলো আমাদের অবজেক্টিভের জন্য করতে পারি। আর আমাদের যদি সৃজনশীলের ক্ষেত্রে যদি করার জন্য আসে অথবা সংক্ষিপ্তের জন্য আসে, তাহলে আমরা এই পদ্ধতিটা ফলো করব। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নটা ছিল যে 14, 9, 7, 10, 12, 11, 6 এর মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের যে সংখ্যাগুলো বা উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো হলো মধ্যক বের করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ মানে ঊর্ধ্বক্রমে আমরা সাজাইতে পারি অথবা মানে অধক্রমে আমরা সাজাইতে পারি। তাহলে এই সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাই। তাহলে আমরা লিখতে পারি যে উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলো মানের ক্রম অনুসারে লিখতে পারি, ঊর্ধ্বক্রম অনুসারে লিখতে পারি, অধক্রম অনুসারে লিখতে পারি, মানের ক্রমানুসারে
সাজিয়ে পাই। তাহলে এই যে আমাদের যে উপাত্তগুলো বা সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ছোটোর থেকে বড় সাজাবো। ছোটো থেকে যদি আমরা বড় যদি না সাজাই তাহলে কখনোই আমাদের মধ্যক বের হবে না এবং মধ্যকের মানটা আমাদের ভুল বের হবে। তাহলে আমাদের এগুলো যদি সাজিয়ে লিখি, সাজানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা ছিল হলো 6, তারপর ছিল হলো আমাদের 7, তারপর হলো 9, তারপর হলো 10, তারপর 11, তারপর হলো 12, তারপর হলো 14। আমরা দেখি এখানে সংখ্যা কয়টা ছিল, 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই সংখ্যাগুলো আমাদের 7টি। এখন এই সংখ্যাগুলোর মধ্যক, এর আগে আমরা 8 নম্বর যেটা ছিল মোট মধ্যকের সংখ্যা বা মোট সংখ্যা ছিল জোড় সংখ্যক, আর এখানে সংখ্যাগুলো হলো বিজোড়। তাহলে জোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটা, বিজোড় সংখ্যক মধ্যকের ক্ষেত্রে সেই একই সূত্র না, একটু ভিন্ন সূত্র হবে। তাহলে আমরা লিখব এখানে আমাদের মোট গড় সংখ্যা ছিল n সমান হলো আমাদের 7টি, n সমান 7, যা বিজোড়। সেক্ষেত্রে আমরা মধ্যক লিখতে পারি। সুতরাং মধ্যক আমরা বিজোড়ের ক্ষেত্রে যে মধ্যকের সূত্রটা আছে সেটা হলো n+1/2তম পদের মান। n+1/2তম পদের মানটাই হলো আমাদের মধ্যক। তাহলে এখানে n এর মান হলো আমাদের 7, তাহলে আমরা লিখতে পারি 7+1/2তম পদের মান। 7কে 1 দ্বারা যোগ 1 আর 7 যোগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে আমরা লিখতে পারি 4তম পদের মান। অর্থাৎ আমার 4তম পদ বা 4 নম্বর পদটা হলো এখান থেকে যদি আমরা গুণে যাই তাহলে এটা হলো প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে 4 নম্বর পদটা হলো আমাদের 10, তাহলে 4তম পদের মান 10, অর্থাৎ মধ্যক হলো 10। এটা হলো যদি আমাদের 2 মার্কের জন্য বা কর জন্য যদি আসে তাহলে আমরা সেটা এইভাবে করব। আর যদি এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, বিশেষ করে হলো অবজেক্টিভ বা এমসিকিউ যদি আসে তাহলে আমরা মধ্যক নির্ণয় করা একদম শর্টকাট যে নিয়মটা, আমরা আগে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাবো। সাজানোর পর যে পদটা হলো ঠিক মাঝখানে আছে, যেমন এখানে 7টা, এটা শুধুমাত্র বিজোড়ের ক্ষেত্রে যে 7টা পদ, 7টা পদের বাম পাশে 3টা, ডান পাশে 3টা, তাহলে মাঝখানে যে পদ, এই মাঝখানেটাই হলো আমাদের মধ্যক। তাহলে আমাদের এই পদের হলো, তখন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মধ্যক হলো 10। আমরা এমসিকিউর ক্ষেত্রে বা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা সরাসরি মানেরগুলো সাজাবো, সাজানোর পর যে মাঝখানে যে পদটা হবে, এটা যদি বিজোড় সংখ্যক হয় মাঝখানে যে পদটা সেটা হলো মধ্যক। আর যদি জোড় সংখ্যক হয় তাহলে মধ্যবর্তী যে 2টা পদ আছে, মধ্যবর্তী 2টা পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যকটা বের হয়ে যাবে। এরপর আমরা যদি 10 নম্বর প্রশ্নটা দেখি, 10 নম্বর প্রশ্নটা ছিল যে আমাদের 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় করা। তাহলে অবশ্যই মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই উপাত্তগুলো আমাদের মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখি উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে উপাত্তগুলো মানের ক্রমানুসারে যদি সাজাই তাহলে আমাদের উপাত্ত যেগুলো ছিল সর্বনিম্ন হলো আমাদের যেটা ছিল 8, 14, 11, 17, 6 এবং হলো 7। তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের 6, তারপর হলো 7, তারপর হলো 8, তারপর 11, 14, তারপর হলো 17। এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে মোট সংখ্যা হলো 6টি। তাহলে যেহেতু n সমান জোড়, তাহলে জোড়ের ক্ষেত্রে যে মধ্যকের সূত্রটা আমরা জানি সেই সূত্রটা লিখে ফেলবো। তাহলে আমরা লিখব এখানে n সমান হলো 6, যা হলো জোড়। তাহলে আমরা সুতরাং মধ্যক লিখব, সুতরাং মধ্যক সমান হলো n/2তম পদের মান প্লাস n/2 প্লাস 1তম পদের মান ডিভাইডেড বাই হলো 2। এটা হলো আমাদের জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র। তাহলে সেক্ষেত্রে n এর মান আমাদের 6, তাহলে আমরা লিখতে পারি 6/2তম পদের মান প্লাস n এর মান হলো 6, 6/2 প্লাস 1তম পদের মান।
ডিভাইড বাই হলো 2। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে আমরা লিখতে পারি 3তম বা 3তম পদের মান যোগ 6কে 2 দ্বারা ভাগ করলে 3 যোগ হলো 1 অর্থাৎ 4, 4তম পদের মান ডিভাইডেড বাই হলো আমাদের 2। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি গুণে দেখি যে আমাদের 3তম পদ ছিল 1 2 3, 3তম পদ ছিল 8 এবং হলো 4তম পদ ছিল 11। তাহলে 8 যোগ 11 ভাগ হলো 2, তাহলে সমান সমান 8 আর 11 যোগ করলে হবে 19, 19কে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে আমাদের 19 ভাগ হলো 2 অর্থাৎ 9.5। তাহলে এটাই হলো আমাদের মধ্যক। আর এটার অবজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে আসলে যেহেতু উপাত্তের সংখ্যা হলো জোড় সংখ্যা, তাহলে মধ্যবর্তী যে দুইটা সংখ্যা আছে এই মধ্যবর্তী দুইটা সংখ্যা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়ে যাবে, মধ্যক বের হয়ে যাবে। এরপর আমরা 11 নম্বর প্রশ্নটা যদি দেখি, 11 নম্বর প্রশ্নটা ছিল অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান হলো 95 এবং পরিসর 64 হলে আমাদের সর্বনিম্ন মান কত। তাহলে আমাদের কোন একটা অবিন্যস্ত উপাত্ত আছে যেটা সর্বোচ্চ মান হলো আমাদের 95, পরিসর হলো 64 এবং সর্বনিম্ন মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে পরিসর দেওয়া আছে। আমরা জানি কোনো অবিন্যস্ত উপাত্তের পরিসর সূত্র হলো সর্বোচ্চ মান থেকে আমাদের সর্বনিম্ন মানটা বিয়োগ করতে হয় এবং তার সাথে 1 যোগ করলে আমাদের পরিসর বের হয়। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি হলো পরিসর, আমরা জানি পরিসর, পরিসর সমান হলো আমার সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান যোগ 1, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করলে আমাদের পরিসর বের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি বা আমাদের পরিসরটা দেওয়া, সর্বোচ্চ মান দেওয়া ছিল 95 এবং পরিসর দেওয়া ছিল 64। তাহলে পরিসরের জায়গাতে আমাদের 64 লিখতে পারি, যেহেতু আমাদের পরিসর দেওয়া আছে। পরিসর হলো আমাদের 64 সমান সর্বোচ্চ মান হলো 95, তাহলে সর্বোচ্চ মান আমরা 95 লিখলাম, মাইনাস আমাদের সর্বনিম্ন মানটা বের করতে বসে, তাহলে আমরা লিখতে পারি হলো সর্বনিম্ন মানের জায়গাতে সর্বনিম্ন মান যোগ হলো 1, বা আমরা এটা 64 সমান আমাদের এটা ছিল হলো 95 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে 95 প্লাসের, এখানে 1 প্লাসের, তাহলে 95 আর 1 যোগ করলে আমাদের 96 মাইনাসের সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে সর্বনিম্ন মান। তাহলে আমরা সর্বনিম্ন মানটা এখানে এই বাম পাশে নিয়ে এসে সংখ্যাগুলো সব একবারে বা ডান পাশে নিয়ে যাই। তাহলে সর্বনিম্ন মানের বাম পাশে আমাদের মাইনাস ছিল, তাহলে সমাসনের বাম পাশে যদি এটা চলে আসে তাহলে এটা হলো প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা লিখতে পারবো হলো মাইনাসের সর্বনিম্ন মান ছিল, এটা যখন বাম পাশে আসে তাহলে এটা প্লাসের হয়ে যায়। আমাদের তাহলে লিখবো হলো সর্বনিম্ন মান সমান হলো আমাদের ডান পাশে ছিল 96 প্লাসের 64 ছিল, এটা যদি ডান পাশে চলে যায় মাইনাসের হলো 64। তাহলে বা সর্বনিম্ন মান সমান 96 থেকে 64 যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি তাহলে কত হয়, 6 থেকে 4 বাদ দিলে হলো 2 আর হলো 9 থেকে 6 বাদ দিলে হলো 3, তাহলে আমাদের সর্বনিম্ন মান হলো 32। এরপর আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্নটা ছিল কোনো উপাত্তের পরিসর হলো 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত। তাহলে আমাদের পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, সর্বোচ্চ মানটা বের করব। তাহলে আমরা এই আগের যে 11 নম্বর যে সূত্রটা ছিল, প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের যে পরিসরের সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে আমরা জানি পরিসর, আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান থেকে আমাদের সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করলে আমাদের পরিসর বের হয়ে যাবে। সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান, এটার সাথে 1 যোগ করলে আমাদের পরিসরটা বের হয়ে যাবে। বা আমাদের পরিসরটা দেওয়া আছে হলো 55, তাহলে পরিসর যাতে আমরা 55 লিখতে পারি সমান সর্বোচ্চ মান আমাদের দেওয়া নেই, সর্বোচ্চ মানটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান
বিয়োগ সর্বনিম্ন মানটা আমাদের হলো 43 লিখলাম প্লাসের 1, বা এখানে হলো 55 লিখলাম সমান সমান যেখানে সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বোচ্চ মানটাই লিখি সর্বোচ্চ মান আমাদের মাইনাসের 43 প্লাসের 1। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের 43 থেকে প্লাসের 1 যদি বাদ দেয় তাহলে মাইনাসের হলো 42। আমাদের মান বের করতে হবে সর্বোচ্চ মান। এখন সর্বোচ্চ মানে বাম পাশে হলো প্লাস আছে, তাহলে আমরা যদি সর্বোচ্চ মানকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাসের হয়ে যাবে। তাহলে আমরা জানি কোনো সংখ্যা যদি মাইনাস হয় তাহলে এটা আমরা সমান একটু ঝামেলা মনে করি। তাহলে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, পুরো ডান পক্ষ যেটা আছে পুরো গ্রুপ ধরে পার করতে হয়। অর্থাৎ ডান পাশের সবাইকে যদি আমরা বাম পাশে এবং বাম পাশের সবাইকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কী করতে পারি, যে এখানে ডান পাশের সর্বোচ্চ মান -42 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এবং বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাব। কোনো একটা সমাধানের বা সমীকরণের বাম পাশ যদি অর্থাৎ বাম পাশের সবগুলো যদি ডান পাশে এবং ডান পাশের সবগুলো যদি বাম পাশে আসে তাহলে এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটাকে ডান পাশকে বাম পাশে নিয়ে যেতে পারি। আমাদের সর্বোচ্চ মান -42 আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি হলো সর্বোচ্চ মান মাইনাসের হলো 42 ইকুয়াল হলো আমাদের 55 হলো সর্বোচ্চ মান, এই ডান পাশে ছিল বা। এখন দেখা যায় সর্বোচ্চ মানটা আমাদের বের করতে হবে। এখানে -42 আছে, তাহলে এটাকে আমরা কী করতে পারি, ডান পাশে পার করতে পারি। তাহলে আমরা লিখব হলো সর্বোচ্চ মান সমান সমান হলো 55 -42 আছে, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে প্লাসের 42 হয়ে যায়। তাহলে বা সর্বোচ্চ মান আমাদের 55 এবং 42 যদি যোগ করি তাহলে 5 আর 2 হলো 7, 5 আর 4 হলো 9, 97, অর্থাৎ সর্বোচ্চ মান হলো আমাদের 97। এরপরে 13 নম্বর যে প্রশ্নটা ছিল যে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তাহলে আমাদের এইটার সংজ্ঞা সাধারণত সৃজনশীল ক এবং হলো সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে আমরা আগে লিখবো হলো বিচ্ছিন্ন চলক কী এবং হলো তারপরে লিখবো হলো অবিচ্ছিন্ন চলক কী। তাহলে আমরা লিখি বিচ্ছিন্ন চলক। আমরা জানি বিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা লিখবো হলো যে সকল চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, সর্বদা পূর্ণ সংখ্যায় হয় সেই সকল চলককে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলক বলে। যেমন বিচ্ছিন্ন চলকের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের লোক সংখ্যা, হাতির সংখ্যা, পাখির সংখ্যা, হাতির সংখ্যা, পাখির সংখ্যা ইত্যাদি। তাহলে এই সকল চলকগুলো সবগুলো হলো আমাদের বিচ্ছিন্ন চলক, সর্বদা কী সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। এরপর আমাদের প্রশ্নটা ছিল যে অবিচ্ছিন্ন চলক কী। আমরা জানি অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান সকল স্বাভাবিক বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার চলককেই হলো অবিচ্ছিন্ন চলক বলে। তাহলে আমরা লিখতে পারি অবিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলকের মানে আমরা লিখতে পারি সকল বাস্তব সংখ্যার চলককে অবিচ্ছিন্ন চলক বলে। অবিচ্ছিন্ন চলক বলে। যেমন আমাদের বয়স হইতে পারে বয়স, উচ্চতা ইত্যাদি, যেগুলো আমাদের পূর্ণ সংখ্যাও হয়, আবার হলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আমরা প্রকাশ করতে পারি। তাহলে সেই সকল চলকগুলোই হল মূলত অবিচ্ছিন্ন চলক।
এরপর আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি। 14 নম্বর প্রশ্নটা ছিল 1 হতে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 1 হতে 21 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কী কী। তাহলে আমরা লিখে ফেলি 1 হতে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 1 হতে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 1 হতে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো আমাদের 1 3 5 7 9 11 13 15 17 19 21। তাহলে 1 হতে বিজোড় সংখ্যাগুলো 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো এগুলো। এখন বলছে এগুলোর হলো আমাদের মধ্যক বের করতে হবে। তাহলে আগে মধ্যক বের করার জন্য এগুলো ক্রমানুসারে সাজাইতে হয়, যেটা হলো এখানে সাজানো আছে। এখন আমাদের পর যে গণসংখ্যা কয়টি আছে সেটা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট গণসংখ্যা হলো 11। আমরা যদি এটা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা যদি করতাম তাহলে আমাদের মধ্যবর্তী যে সংখ্যাটা হলো সেটার মধ্যক। যেমন এই দিকে হলো 11টা থাকলে এই দিক হলো আমাদের 5টা, এই দিক হলো আমাদের 5টা। তাহলে মধ্যবর্তী যে 11টাই হলো আমাদের মধ্যক। কিন্তু এটা যদি 2 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমরা লিখব এখানে n = 11 যা হলো বিজোড়। তাহলে সেক্ষেত্রে মধ্যক লিখতে পারি। সুতরাং মধ্যক আমাদের n+1/2তম পদের মান। তাহলে n এর মান হলো 11, তাহলে আমরা লিখতে পারি 11 + 1/2তম পদের মান। তাহলে এখানে হলো 11 এক যোগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, তাহলে আমরা লিখতে পারি 6তম পদের মান। তাহলে এই 6তম পদ আমাদের 1 2 3 4 5 6, 6তম পদ হলো 11। তাহলে এটা মধ্যক হলো 11। এরপর 15 নম্বর প্রশ্নটা একটু দেখি। 15 নম্বর প্রশ্নটা ছিল হলো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি ও কী কী। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা কি আগে সেটা লিখি। কেন্দ্রীয় প্রবণতাটা হলো কোনো উপাত্তের মানগুলো একটা নির্দিষ্ট মানের দিকে পুঞ্জীভূত হবে, সেই পুঞ্জীভূত হবার ঘটনাটাই হলো মূলত কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা লিখি কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্তের মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে উপাত্তের মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে পুঞ্জীভূত হওয়া, নির্দিষ্ট মানের দিকে পুঞ্জীভূত হবার ঘটনাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতাটা হলো উপাত্তের মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে পুঞ্জীভূত হবার ঘটনাটাই কি আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলে। এবং এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হলো 3টি। তাহলে আমরা লিখতে পারি যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হলো 3টি। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক 3টি। 1 গড়, 2 মধ্যক এবং হলো 3 হলো প্রচুরক। তাহলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হলো 3টি, গড়, মধ্যক এবং হলো প্রচুরক। এরপরে আমরা 16 নম্বর প্রশ্নটা যদি দেখি। 16 নম্বর প্রশ্ন ছিল কোন গণসংখ্যা নির্বাচনের প্রচুরক হলো 49.75, L = আমাদের 48, F1 = 7 এবং F2 = 17 হলে শ্রেণী ব্যবধান কত। তাহলে আমাদের প্রচুরকে L এর মান দেওয়া আছে, প্রচুরকের মান দেওয়া আছে, L এর মান দেওয়া আছে, F1 এর মান দেওয়া আছে, F2 এর মান দেওয়া আছে। আমাদের শুধু শ্রেণী ব্যবধান মান বের করতে হবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান, দ্যাট মিনস হলো আমাদের H এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আগে প্রচুরকের সূত্রটা লিখব, সূত্র লেখার পর তারপরে এই মানগুলো বসিয়ে আমরা শ্রেণী ব্যবধান বের করব। তাহলে 16 নম্বর আমরা লিখতে পারি যে আমরা জানি হলো প্রচুরক, আমরা উপরে লিখি
আমরা জানি প্রচ্ছরক সমান সমান হলো L প্লাস F1 বাই হলো F1 প্লাস F2 গুণন হলো H। এখান থেকে আমাদের প্রচ্ছরকের মান দেওয়া আছে, আমরা তাহলে লিখে ফেলি। প্রচ্ছরকের মান হলো আমাদের 49.75 সমান সমান L এর মান হলো আমাদের 48 প্লাসের F1 এর মান। F1 এর মান হলো 7, তারপরে এখানে F1 এর মান 7 প্লাস F2 এর মান হলো আমাদের 17 গুণন হলো H এর মানটা আমাদের বের করতে হবে। বা তাহলে আমরা এটা লিখে ফেলি 49.75 সমান সমান এখানে হলো 48 প্লাস 7 আর H যদি আমরা গুণ করি তাহলে আমাদের 7H হয়, আর 17 এবং হলো আমরা যদি 7 যদি যোগ করি তাহলে 17 আর 7 যোগ করলে হলো আমাদের হলো 24, সরি 17 আর 7 যোগ করলে 17 আর 7 যোগ করলে আমাদের হলো 24, তাহলে 17 আর 7 হলো আমাদের 24। তাহলে আমরা প্রচ্ছরকের মানটা বের করছি, L এর মান লিখে ফেলছি। 7 আর H আমরা গুণ করে হলো, যেহেতু 7 উপরের সংখ্যা H উপরের সংখ্যা, তাহলে আমাদের কি 7H আর নিচে 7 আর 17 যোগ করলে আমাদের 24। এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে H এর মানটা বের করতে হবে 7H/24 এবং হলো এখানে 48 প্লাসের হিসেবে দেওয়া আছে। আমাদের এখন এইটা হলো H এর বামে হলো প্লাস আছে, যদি এটা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের হবে। আমরা যদি এটা এই পাশে নিয়ে আসলাম, এটা ওই পাশে নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমরা পারি। আবার যদি আমরা মনে করি যে না আমরা H-কে হলো প্লাস হিসেবে রাখবো, তাহলে আমাদের ডান পাশে যে পুরো সংখ্যাটা ছিল, পুরো দল ছিল, ডান পাশে পুরো দলকে বাম পাশে নেব এবং বাম পাশে পুরো দলকে ডান পাশে নেব। তাহলে আমরা ডান পাশে পুরো দলকে আমরা বাম পাশে নিয়ে আসি, আমাদের তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে না বা মাইনাসের ঝামেলাটা আমরা এড়াইতে পারবো। তাহলে ডান পাশটা পুরোটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের 48 প্লাসের 7H হলো 24 ইকুয়াল হলো এটা ওই পাশে চলে গেলে 49.75। বা আমাদের দরকার হলো H এর মান, তাহলে H এর দলটা আমরা বাম পাশে রাখবো, বাদ বাকি সংখ্যাগুলো ওই পাশে পার করে দেবো। তাহলে 7H হলো 24 সমান সমান হলো 49.75। এইখানে হলো প্লাসের 48 ছিল, তাহলে ওই পাশে গেলে মাইনাসের 48। বা আমাদের হলো 7H হলো 24 সমান সমান আমরা 49.75 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল আসে 1.75। এখন আমরা এখানে কি করতে পারি, এখন এখানে আমরা আর গুণন বা কোনাকুনি গুণন করতে পারি। এখানে কোনো কিছু নেই মানেই তো আমরা জানি মনে মনে 1, তাহলে 1 দ্বারা 7H-কে গুণ করলে আমাদের হয় হলো 7H, আর 24 দ্বারা 1.75-কে গুণ করব, তাহলে আমাদের 1.75 গুণন হলো আমাদের 24, তাহলে ইকুয়াল হলো আমাদের 42। তাহলে এটা হলো আমরা কোনাকুনি গুণ করলাম। কোনাকুনি গুণটা এইভাবে হয় আর এইভাবে হয়, আমরা এটাও আগে লিখতে পারি, এটাও আগে লিখতে পারি, আমরা যে কোনো একটা লিখলে পারে হবে। তবে আমাদের মনে রাখতে হবে যেটা হলো আমাদের সহজ হবে, যেটা মান বের করতে হবে সেটা গুণ করলে তাহলে এটা মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে 1 দ্বারা 7-কে গুণ করলে 7H, 24 দ্বারা 1.75-কে গুণ করলে 42। তাহলে বা H-এর সাথে যেহেতু 7 গুণ হয়ে আছে, তাহলে সমান ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। তাহলে এই সমান হলো 42 ভাগ হলো 7, তাহলে সুতরাং এই সমান 6×7 42, তাহলে এই মান হলো 6। তাহলে আমাদের যেহেতু শ্রেণী ব্যাপ্তির কথা বলছে, তাহলে আমরা লিখতে পারি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এই সমান হলো 6। এরপর আমরা 17 নম্বর প্রশ্নটা দেখি। 17 নম্বর প্রশ্নটা ছিল একটি গণসংখ্যা নির্বাচনের সারণীর শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ H এর মান হলো আমাদের 5 দেওয়া আছে, আনুমানিক গড় হলো যেটা হলো আমাদের এর মান 63 এবং কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতি হলো 3, অর্থাৎ ইউ এর মান হলো 3 আছে, তাহলে ওই শ্রেণীর মধ্যমান অর্থাৎ এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কী কী দেওয়া আছে আমরা সেটা একটু লিখি। আমাদের দেওয়া আছে হলো শ্রেণীব্যাপ্তি, যেটাকে আমরা H দ্বারা প্রকাশ করি। শ্রেণীব্যাপ্তি হলো আমাদের 5 দেওয়া আছে। আনুমানিক গড় আমরা লিখতে পারি আনুমানিক গড়কে আমরা এ দ্বারা প্রকাশ করি, যেটা হলো 63 এবং হলো ধাপ বিচ্যুতি যেটা হলো আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। ধাপ বিচ্যুতি আমাদের হলো 3 দেওয়া আছে। এখন আমাদের মধ্যমানটা বের করতে হবে। মধ্যমানকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি, মধ্যমানটা আমরা জানি না, এই মধ্যমানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের কী কী দেওয়া ছিল।
আমাদের শ্রেণী ব্যাপ্তি হলো আমাদের 5 দেওয়া ছিল, তারপর হলো আনুমানিক গড় দেওয়া ছিল এবং হলো আমাদের ধাপ বিচ্যুতি দেওয়া ছিল। আমাদের মধ্যমানটা দেওয়া নেই, মধ্যমানটা আমরা কী করতে পারি, আমাদের মধ্যমানটা হলো বের করতে হবে। এবং 17 নম্বর প্রশ্ন আমাদের বলছে মধ্যমান কত। তাহলে সেক্ষেত্রে আমরা ধাপ বিচ্যুতির একটা সূত্র জানি, যে আমরা জানি ধাপ বিচ্যুতি ইউআই সমান হলো এক্স আই মাইনাসের এ বাই হলো এইচ, অর্থাৎ ইউআইটা হলো আমাদের ধাপ বিচ্যুতি, এক্স আই হলো আমাদের মধ্যমান এবং এ হলো আমাদের আনুমানিক গড়, আর এইচটা হলো আমাদের ব্যবধান। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসে আমরা এখানে যেহেতু আমাদের মধ্যমানে বের করার কথা বলছে, মধ্যমানটা বের করতে পারি। অনেক সময় আমাদের এখানে U2 থাকতে পারে, X2 থাকতে পারে, এখানে U3 থাকতে পারে, X3 থাকতে পারে, যেটা আসলে মূলত এটা দেখা যায় 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বরের ক্ষেত্রে, যে দেখা 4 নম্বর শ্রেণীর ক্ষেত্রে এটা U3 U4 X3 X4 এরকম দেওয়া থাকতে পারে, কিন্তু সূত্র একটাই এবং একটা থেকে আমরা মূলত অন্য মানগুলো বের করতে পারি। এখন ধাপ বিচ্যুতি আমাদের ইউআই এবং হলো যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা বসিয়ে ফেলি। তাহলে বা আমাদের ধাপ বিচ্যুতির মান সেল হলো 3, তাহলে ইউআর পরিবর্তে আমরা 3 লিখতে পারি। আমাদের এক্স এর মান আমরা জানি না, এটা মান বের করতে হবে, মাইনাস এ, এটা হলো আমাদের আনুমানিক গড়, যেটা মান কত ছিল 63 বাই এইচ, এইচের মানটা ছিল আমাদের হলো 5, এই যে 5 লিখে ফেললাম। এখন আমরা এটা নিচে 3 নিচে কোনো কিছু নেই মানে আমরা মনে মনে 1 ধরতে পারি। এখন আমরা কোনাকুনি গুণ করতে হবে, এইভাবে আগে গুণ করতে পারি, এইভাবে হবে। যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে এইভাবে আমাদের আগে গুণ করলে সুবিধা হয়। আমরা যদি 1 দ্বারা এটাকে যদি গুণ করি, অর্থাৎ এক্স আই মাইনাস 63কে গুণ করি, তাহলে আমাদের কি এক্স আই মাইনাসে 63 হয়, সমান 3 5 15, বা আমাদের তাহলে এক্স আই সমান এখানে 15 ছিল, মাইনাসে 63 ছিল, তাহলে সমান ওই পাশে যখন চলে যাবে তখন এটা কী হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। বা এক্স আই সমান হলো আমাদের 3 আর 5 যোগ করলে হলো 8, 6 আর 1 7, তাহলে আমাদের মধ্যমান বের হয়ে গেল 78। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যমান 78। 18 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের U2 সমান হলো -2, অর্থাৎ U2 মানে এখানে হলো আমাদের ধাপ বিচ্যুতি দেওয়া আছে, X2 হলো আমাদের যেটা হলো মধ্যমান দেওয়া আছে এবং হলো H দেওয়া আছে, H সমান হলো আমাদের 4 দেওয়া আছে। তাহলে অনুমিত গড় বা আনুমানিক গড় যেটা হলো আমরা এই দিয়ে প্রকাশ করি, সেই অনুমিত গড় বা আনুমানিক গড়টা কত।